Good evening, everyone. Welcome to Right Smart Academy. Right Smart Academy-তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের জীবন বিজ্ঞান টিচার ইমরান সর্দার। আচ্ছা স্টুডেন্ট, আমরা মানুষের শরীর চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, যেটা হলো অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়। আমরা মানুষের শরীরের পার্টটার বা এই অধ্যায়টার অলরেডি দুটো ক্লাস কমপ্লিট করেছি এর আগে। আজ আমরা এই অধ্যায়ের থার্ড ক্লাস শুরু করব বা তৃতীয় অধ্যায় এই তৃতীয় ক্লাস শুরু করব আমরা। আচ্ছা, তার আগে সবাই বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো এবং প্রত্যেকের পড়াশোনাটা খুবই জোরদার করে করছো। পড়াশোনা ভালো না করলে, ভালো মার্কস না আনলে তাহলে কি হবে? তুমি সবার কাছে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে না, পড়াশোনাটা অবশ্যই করে ভালো করে করতে হবে। পড়াশুনো ছাড়া দৈনন্দিন জীবনে আরো অনেক কাজ থেকে থাকে, যেমন খেলাধুলো। এই বয়সে তো খেলাধুলো করাটা একটা আবশ্যিক কাজ। তো সব কাজই করবে, খেলাধুলো করবে, ঘুরবে, বেড়াবে, সবকিছুই করবে, কিন্তু নিয়ম করে প্রত্যেক দিন কিছু সময় পড়াশোনার জন্য রেখে দেবে। একদম এমনটা করবে না যে একটা দিন চলে গেল আমি কিছুই পড়লাম না। এটা যেন খুব কমই হয়। এটা যত কম হবে দেখবে তোমাদের পড়াশুনো মান ততটা বাড়বে এবং সেটা তোমাদের রেজাল্টে প্রভাব ফেলবে। তাহলে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনের প্রত্যেকটা দিনের কিছুটা সময়, কিছুটা বা যথোপযুক্ত সময় আর কি, যতটা দেওয়া উচিত ততটা কিন্তু তোমাদের পড়াশোনায় অবশ্যই দেবে। না হলে ভালো রেজাল্ট করা, ভালো মার্কস পাওয়া সেটা সম্ভব হবে না। তোমাদের লক্ষ্য কি? ভালো মার্কস মার্কস পেয়ে পাশ করা। হুম, তো চলো। আচ্ছা, আমরা যে লাস্ট দুটো ক্লাস করেছি এই অধ্যায়ের, তোমরা কি সেই লাস্ট দুটো অধ্যায়ের পড়াটা ভালো করে করেছো বা সম্পূর্ণ করেছো? আমাদের লাস্ট ক্লাসে যতটুকু আমি পড়েছি তার মধ্যে যদি তোমাদের কোনো বোঝার অসুবিধে হয় বা কোথাও যদি বুঝতে পারায় পরে অসুবিধা হলো, ক্লাসে যখন বলেছিলাম তখন হয়তো বুঝতে পেরেছো কিন্তু পরে সেটা ভুলে গেছো বা মনে করতে পারছো না, এমন যদি কোনো অংশ থাকে বা তোমরা বুঝতে পারোনি, সেটা হয়তো ক্লাসে আমাকে বলতে পারোনি, এরকম কোনো কিছু থাকলে আমাকে অবশ্যই ক্লাসের শুরুতে জানাও। আমি আগে তোমাদের সমস্যাগুলো সমাধান করে তবেই আমি আজকের ক্লাসটা শুরু করব। তাহলে আমাকে ঝটপট বলে দাও কার কোথায় আগের ক্লাস সম্বন্ধে, আগের দুটো ক্লাসের ব্যাপারে যদি কোথাও কারোর বোঝার অসুবিধা হয় আমাকে বলো তাড়াতাড়ি। চলো, তাহলে সবাই বুঝতে পেরেছো? ভেরি গুড। আচ্ছা, দেখি তোমরা কতটা পড়াশুনো করেছো। তোমরা তো বলছো পড়াশুনো করে এসেছো এবং অবশ্যই করে তোমাদের পড়াশুনো করে আসতেই হবে আমার ক্লাসে। এটা আমি একদম সবাইকেই বলি যে আমার এই ক্লাসটা করার আগে বাকি যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা রিভিশন দিয়ে আসবে। আমি পড়া ধরবো এবং তোমাদেরকে যথাযথ উত্তরও দিতে হবে। উত্তর যদি দিতে না পারো বা পড়াশুনো যদি না করে আসো আগের ক্লাসগুলো, তাহলে একদমই আমার এই ক্লাসটাতে তোমরা এসো না। আমি পরিষ্কারভাবে বলছি। যদি পড়াশুনো করো তাহলে আমার ক্লাসে এসো। যদি পড়াশুনো না করে এসো, একেবারে ফাঁকা মাথায় এসো, তাহলে কিন্তু এই ক্লাসটা বুঝতেও পারবে না, তোমার নিজেরও ভালো লাগবে না, মনে হবে স্যার কি বলছে। কারণ প্রত্যেকটা ক্লাস এক একটার সঙ্গে কি হয় না সম্পর্কিত। আচ্ছা, দেখি তোমরা কতটা পড়াশুনো করে এসেছো। আমরা আগের দিন পড়েছিলাম, লাস্ট ক্লাসে পড়েছিলাম, মানুষের বিভিন্ন শরীরের অঙ্গ থাকে এবং সেই অঙ্গ কিছু কিছু নির্দিষ্ট কোষ দ্বারা গঠিত।
কোষের আকৃতি আমরা পড়েছিলাম না, কোষের আকৃতি নির্ভর করে কিসের ওপর? হ্যাঁ, জীবদেহের চলাফেরা বা কার্যের উপর ডিপেন্ড করে কি? কোষের আকৃতি। আচ্ছা বলো তো, আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম চোখ সম্বন্ধে। চোখটা কি আমাদের একটা জ্ঞানেন্দ্রিয়? আমাদের কয়টি জ্ঞানেন্দ্রিয় রয়েছে? 5টি। চোখ তার মধ্যে অন্যতম। তাহলে চোখের রেটিনাতে কটি কোষ থাকে বলো তো? ভেরি গুড, 2টি কোষ থাকে। সেই 2টি কোষের নাম কি কি? রড কোষ আর কোন কোষ। বাহ, ভেরি গুড। এই তো ভালো রিপ্লাই পাচ্ছি, ভালো আনসার দিচ্ছ তোমরা। এরকম অ্যান্সার দিলে আমার নিজেরও পড়াতে ভালো লাগে, তোমাদেরকে আরো ভালো করে পড়াতে আমি উদ্বুদ্ধ হই। তাহলে আচ্ছা বলো তো, রড কোষ দেখতে কেমন হয় আর কোন কোষ দেখতে কেমন হয়? বাহ, রড কোষ তাহলে কি দণ্ডাকার বা রড শেপ হয়, আর কোন কোষ কেমন হয় না, শঙ্কু আকৃতির। ভেরি গুড। আচ্ছা বলো তো, আমাদের শরীরে এক ধরনের রক্তকণিকা থাকে যেটা জীবাণুর সাথে লড়াই করতে সাহায্য করে। আমাদের শরীরের রক্তে যদি কোনো ধরনের কোনো রোগের জীবাণু প্রবেশ করে, সেই রোগের জীবাণুর সাথে লড়াই করে সেই জীবাণুটাকে মেরে ফেলার কাজ করে এক ধরনের রক্তকণিকা। সেই রক্তকণিকার নাম কি বলতো? দেখি কে প্রথম বলতে পারে। বাহ, ভেরি গুড। স্নেহাশিস প্রথম বলল। তাহলে সেটার নাম কি? শ্বেত রক্তকণিকা। ভেরি গুড, এই তো সবাই আনসার করছে। তাহলে তার নাম কি? সেই রক্তকণিকাটার নাম হলো হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্তকণিকা। যে রক্তকণিকাটা আমাদের কি করে না, রক্তে উপস্থিত রোগ জীবাণুর সাথে লড়াই করে আমাদের শরীরকে রক্ষা করে। আচ্ছা, শ্বেত রক্তকণিকার মতো রক্তে উপস্থিত আরো একটা কণিকা রয়েছে যার নাম হচ্ছে লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকার কাজ কি বলতে পারবে? বাহ, ভেরি গুড। তাহলে কি কি কাজ না, অক্সিজেন বহন করে নিয়ে যাওয়া। বাহ, তোমরা সবাই দেখছি মোটামুটি ভালোই পড়াশুনো করেছো। আমি এমন ফিডব্যাকই চাই। এরকম ফিডব্যাক পেলে আমার নিজেরও তোমাদেরকে পড়াতে ভালো লাগবে। তাহলে স্টুডেন্টস, চলো আজকের ক্লাসটা আমরা এখান দিয়েই শুরু করছি। আজকে আমরা পড়ব প্রাণীদেহের যে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ রয়েছে। প্রাণীদেহে অনেক শারীরবৃত্তীয় কাজ থাকে এবং সেই কাজগুলো কোন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে সেগুলো আমরা আজকে দেখব। দেখো, প্রাণীদেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ ও তার সংশ্লিষ্ট প্রক্রিয়া, সেই কাজগুলি কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটছে। প্রথমে দেখো, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও অপাচ্য খাদ্য বহিষ্করণ। তাহলে কি কি কাজ সেগুলো আমরা একটা একটা করে দেখি। খাদ্য গ্রহণ, আমরা প্রথম প্রাথমিক কাজ কি করছি না, আমাদের বেঁচে থাকতে গেলে কি করতে হবে না, খাদ্য গ্রহণ করতে হবে। খাবার না খেলে আমাদের বলে না মা বাবা, যে ভালো করে খায় না তাকে কি বলে, এই ভালো করে খাবার খা, নাহলে শরীরে পুষ্টি যোগান হবে না। হ্যাঁ, তাহলে দেখো, খাদ্য গ্রহণ তাহলে কি হচ্ছে, পুষ্টি প্রক্রিয়ার মধ্যে একটি কাজ। খাদ্য গ্রহণ, সেই খাদ্য গ্রহণ করার পরে খাদ্যটা তো আমরা গ্রহণ করলাম বা খাবারটা আমরা খেলাম, তারপরে কি হয় না, পরিপাক হয়। খাদ্যটা কি হচ্ছে না, পরিপাক হচ্ছে বা হজম হচ্ছে, যেটাকে আমরা বাংলাতে বলি হজম। তারপরে কি হচ্ছে, শোষণ হচ্ছে। সেই হজম হওয়ার পরে খাদ্যগুলো কি ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে তারপরে তো ভালো করে একেবারে বহিষ্করণ হয়। আচ্ছা, তার পরের প্রক্রিয়াটা কি না, শোষণ। এবং এই শোষণের পরে হচ্ছে কি আত্তীকরণ, এবং আত্তীকরণের পরে হলো অপাচ্য খাদ্য কি হচ্ছে না, বহিষ্করণ।
তোমরা ধরো সকাল দিয়ে দুপুর অব্দি আমরা নিশ্চয়ই একটা খাবার খাই না, বিভিন্ন ধরনের খাবার খাই। এমন কিছু কিছু খাবার আছে যেগুলো হচ্ছে সহজে পচে না। হুম। তাহলে কি হয়, সহজে পাচ্য হয় না। যেমন তোমরা ধরো বলে না যখন শরীর খারাপ হয় তখন শক্ত খাবার খায় না, তখন কি খাবার খাওয়া হয় না, তরল খাবার, ভাত ছেনে। কোনো কোনো বাচ্চার ধরো শরীর খারাপ হয়েছে, তখন কি করে না ভাত ছেনে খাওয়ায়। ছেনে বলতে ভাতকে চটকিয়ে খাওয়ায়, যাতে সেটা কি হয় মিহি হয়ে যায় বা ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত হয়, যেটা কি হয় সহজ পাচ্য হয়, সহজেই পাচন হয়ে যায় বা সহজেই পরিপাক হয়ে যায়, সেই ধরনের খাবার খাওয়ায়। তাহলে সেই ধরনের খাবারগুলো কি, বা তরলীকরণ জাতীয় খাবার, ধরো কোন ভাতে দুধ দিয়ে মিশিয়ে খেলে সেটা কি হলো সহজে পাচ্য হবে। আর তুমি যদি একদম শক্ত শুকনো ভাত খাও, মাঝে মধ্যে ভাত, কখনো ভাত নরম হয় কখনো ভাত একটু শক্ত হয়ে যায় না বাড়িতে খাবার খাওয়ার সময়, তাহলে যখন ভাত শক্ত হয়ে যায় বলে না এই ভাত হজম হওয়া খুব কষ্টের। তাহলে শক্ত জিনিস, এই ধরনের কিছু কিছু খাবার রয়েছে যেগুলো হয় কি সহজে পাচ্য হয় না। হ্যাঁ, তাদেরকে কি বলি না অপাচ্য খাদ্য, সেইগুলোই কি হয় আমাদের শরীর থেকে বহিষ্করণ হয়ে যায় টয়লেটের মাধ্যমে। তাহলে দেখো এই যাবতীয় জিনিসটা ঘটছে যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াটা কি না পুষ্টি। তাহলে কি কি পুষ্টির আন্ডারে কি কি কাজ পড়ছে না, আমরা খাদ্য গ্রহণ করছি, তারপর সেটা পরিপাক হচ্ছে, শোষণ হচ্ছে, তারপরে আত্তীকরণ হচ্ছে, এবং সর্বশেষে যে অপাচ্য খাদ্য সেটার বহিষ্করণ হচ্ছে। এবং এই সমস্ত ধরনের কাজ হচ্ছে কোন প্রক্রিয়ায় না পুষ্টি প্রক্রিয়ায়, পুষ্টি বা নিউট্রিশন। আচ্ছা, দেখো শ্বাস বায়ুর আদান প্রদান ও শক্তি উৎপাদন, এটা কোন প্রক্রিয়া হচ্ছে না শ্বসন। এই শ্বাস বায়ুর আদান প্রদান ও শক্তি উৎপাদনকে আমরা কি বলছি না শ্বসন। এটা খুবই সহজ, শ্বাস বায়ুর আমরা আদান প্রদান বলতে কি, আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি আর প্রশ্বাস আর নিঃশ্বাস মাধ্যমে আমরা শ্বাস বায়ুর আদান প্রদান করছি। আমরা যখন বাতাস দিয়ে বায়ু নিচ্ছি সেটাকে কি বলছি প্রশ্বাস, আর যখন আমরা বায়ু নিজেদের শরীর দিয়ে বায়ু বাতাসে ছেড়ে দিচ্ছি সেটাকে আমরা কি বলছি না নিঃশ্বাস। তোমরা মাঝে মধ্যেই এটাকে গুলিয়ে ফেলো, যেটাকে আমরা নিচ্ছি সেটাকে তোমরা বলো যে নিঃশ্বাস, আর যেটাকে আমরা যে বাতাসটাকে আমরা বাইরে ছেড়ে দিচ্ছি সেটাকে তোমরা বলো প্রশ্বাস। কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা বাতাসটা শরীরের মধ্যে নিচ্ছি সেটাকে আমরা বলছি প্রশ্বাস, আর যখন আমরা বাতাসটা শরীর থেকে বাইরে বার করে দিচ্ছি তাকে বলছে নিঃশ্বাস। নিঃশ্বাস মানে মনে রাখো, নিঃশ্বাস মানে নিঃশ্বাসের নিঃ মানে হচ্ছে নেই, আর শ্বাস মানে শ্বাস নেই। যখন আমরা বাইরে দিয়ে বাতাস নিচ্ছি তখন কি আমাদের মধ্যে অনেক শ্বাস থাকছে, যখন আমরা শ্বাস ছেড়ে দিচ্ছি তখন সেটাকে কি, তখন শ্বাস আমাদের মধ্যে থাকছে না, বেরিয়ে যাচ্ছে। সেজন্য সেটাকে আমরা কি বলছি না নিঃশ্বাস বা নেই শ্বাস। শ্বাস যখন থাকছে না বা ছেড়ে দিচ্ছি তখন তাকে কি বলছি না নিঃশ্বাস, বা শ্বাস যখন নিচ্ছি তখন সেটাকে আমরা কি বলছি না প্রশ্বাস। এই শ্বাস বায়ুর আদান প্রদান এবং আমাদের শরীরে যে শক্তি উৎপাদন হচ্ছে সেটাকে আমরা কি বলছি না শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে ঘটছে। খাদ্যের সারাংশ ও শ্বাস বায়ুকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেওয়া কার কাজ না সংবহনের কাজ। খাদ্যের কিছু সারাংশ, কিছু খাদ্যের ক্ষুদ্র কণা এবং শ্বাস বায়ু বলতে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড দেহের দূরতম প্রান্তে পৌঁছে যাচ্ছে কি কিসের মাধ্যমে, কোন প্রক্রিয়ার মাধ্যমে না সংবহন প্রক্রিয়ার মাধ্যমে। আমরা পড়বো রক্তের কাজ হচ্ছে কি, রক্ত কিন্তু আমাদের কোথা দিয়ে বয়, বিভিন্ন ধরনের শিরা উপশিরা রয়েছে সেগুলো দিয়ে বয়, এবং এই রক্তের কাজ হচ্ছে তোমার বিভিন্ন ধরনের খাদ্য কণা শরীরে এক প্রান্ত দিয়ে আর এক প্রান্তে পৌঁছে দেওয়া, এবং রক্তে উপস্থিত কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনকে ফুসফুসে পৌঁছে দেওয়া, রক্তে উপস্থিত কার্বন ডাই অক্সাইডকে ফুসফুসে পৌঁছে দেওয়া, এবং রক্তে উপস্থিত যে অক্সিজেন সেগুলো
শরীরের বিভিন্ন কোনায় কোনায় সেগুলোকে পৌঁছে দেওয়া হচ্ছে কি না রক্তের কাজে। এগুলো সবকিছু পড়ছে কিসের? রক্ত সংবহন হয় শিরা এবং উপশিরা দিয়ে 24 ঘন্টা বয়ে চলেছে, এবং তাদের কাজ হলো ওইটাই, সংবহন করা বিভিন্ন ধরনের খাদ্য এবং শ্বাস বায়ুকে। তাহলে এগুলো কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটছে? না সংবহন প্রক্রিয়ার মাধ্যমে ঘটছে। দেখো, দেহে উৎপন্ন ক্ষতিকারক বর্জ্যকে দেহ থেকে বার করে দেওয়া কার কাজ? না রেচন প্রক্রিয়ার কাজ। দেহে বিভিন্ন উৎপন্ন ক্ষতিকারক বর্জ্য পদার্থ, হ্যাঁ, সেগুলো দেহ থেকে বার করে দেওয়া তাহলে কোন প্রক্রিয়া হচ্ছে? না রেচন প্রক্রিয়ায় ঘটছে। আমাদের আমাদের জল খাই, তারপর সেই জলের সাথে বিভিন্ন ধরনের আমাদের শরীরে যে উৎপন্ন ক্ষতিকারক বর্জ্য পদার্থ থাকে, সেগুলো কিসের মাধ্যমে বেরিয়ে যায়? না মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়, তাই তো? তাহলে সেই প্রক্রিয়াটা, সেই যে প্রক্রিয়াটা ঘটছে, তাহলে সেটা কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটছে? না রেচন প্রক্রিয়ার মাধ্যমে ঘটছে। এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করা, আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করি আমাদের প্রয়োজন অনুসারে। আমাদের যদি প্রয়োজন হয় এক জায়গা দিয়ে অন্য জায়গায় যাওয়া, তাহলে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্বেচ্ছায় স্থান পরিবর্তন করতে পারি। এটা তাহলে কোন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে? না গমন প্রক্রিয়ার মাধ্যমে এটা ঘটে। আর দেখো, পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া ও পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে চলা, এটা কোন প্রক্রিয়ার মধ্যে পড়ছে? না স্নায়বিক সমন্বয়। পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া এটা প্রত্যেকটা জীবের কাজ। পরিবেশের উদ্দীপনায় যদি আমি সাড়া দিতে না পারি, তাহলে কি আমি আমি কিন্তু পরিবেশের সঙ্গে যদি মানিয়ে চলতে না পারি, তাহলে পরিবেশে আমার অস্তিত্ব মুছে যাবে। আমি থাকবো যেখানে, সেখানে যদি আমি মানিয়ে নিতে না পারি, তাহলে কি সেখান দিয়ে আমাকে উচ্ছেদ হয়ে যেতে হবে। তাহলে কি বলছে? পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া এবং পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে চলা, এটা কোন প্রক্রিয়া? না স্নায়বিক সমন্বয়। দেখো, এখন ধরো, এখন কেমন সময়? না ঠান্ডা। এই ঠান্ডার আগে কেমন ওয়েদার ছিল? খুব গরম ছিল। তাহলে গরমের সময় আমরা একরকম ভাবে চলেছি, একরকম ভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে চলেছি। আর গরমের পরে পরেই যখন ঠান্ডা ওয়েদার চলে এলো, তখন আবার আমাদের ঠান্ডা পরিবেশটাকেও মানিয়ে নিতে হবে। তাহলে আমাদের এই পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে চলাই তো আমাদের কাজ। তাহলে সেটা কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়? না স্নায়বিক সমন্বয়। আর দেখো, সংখ্যা বৃদ্ধি করা ও অস্তিত্ব রক্ষা করা হলো কি? না জনন। জনন প্রক্রিয়ার মাধ্যমে। এই যে তুমি আছো, তোমার ঠাকুরদা রয়েছে, তোমার ঠাকুমা রয়েছে, তারপরে তোমাকে তোমার বাবা, তোমার মা, তারপরে জেনারেশন হলে তুমি। এই যে একটা একটা জেনারেশনের পর আর একটা যে কি জেনারেশন তৈরি হচ্ছে, তাহলে এট লাস্ট কি হচ্ছে? আমাদের সংখ্যা কি হচ্ছে? না ক্রমাগত বৃদ্ধি হচ্ছে। এমনটা তো হয় না যে আমরা পৃথিবীতে যতজন আছি ততজনই থাকবো, এরপরে আর কেউ বাঁচবে না বা কেউ তৈরি হবে না। যে কজন আছে সেই কজনই থাকবো এবং সেই কজনই মারা যাব। তাহলে কি হতো? পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাহলে পৃথিবীতে কি হচ্ছে? না আমরা ক্রমাগত সংখ্যা বৃদ্ধি করতে পারছি এবং সংখ্যা বৃদ্ধি করে নিজেদের অস্তিত্ব রক্ষাও করতে পারছি। আজ তুমি তোমার পরিবারের ছোট, তোমার উপরে কে আছে? তোমার বাবা মা। তারা তোমার লালন পালন করছে, লালন পালন করে তোমাকে বড় করে তুলছে তারা, এবং সমাজে মানুষের মতো মানুষ করে তোমার অস্তিত্ব রক্ষা করছে কারণ তোমার বাবা মা। তাহলে সর্বশেষে কি হচ্ছে? তুমি একজন ভালো মানুষ হিসেবে পরিবেশে নিজের অস্তিত্ব রক্ষা করতে পারছো। তাহলে এইভাবে কি হচ্ছে? না আমাদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে এবং আমরা নিজেদের অস্তিত্ব নিজেরা রক্ষা করে চলছি। তাহলে এই যে প্রক্রিয়াটা হচ্ছে, সেই প্রক্রিয়াটা নাম হলো কি? না জনন। বুঝতে পারলে তাহলে? আচ্ছা, চলো তাহলে আমরা পরের টপিকে যাই। যেমন প্রাণীদেহে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজ ঘটে, তেমনি উদ্ভিদদেহেও নানান কাজ আমরা লক্ষ্য করতে পারি। জীব মানে প্রাণী এবং উদ্ভিদ মিলিয়ে তো পরিবেশ বা জীব।
তাহলে আমরা প্রাণী দেহে যেমন বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ দেখে থাকি, তেমনি উদ্ভিদ দেহেও নানান কাজ ঘটে থাকে। আচ্ছা, উদ্ভিদ দেহে কি কি কাজ ঘটে সেগুলো আমরা একটু দেখে নিই। মাটি থেকে জল তোলা ও পাতায় পরিবহন করা। একটা উদ্ভিদের বেঁচে থাকতে গেলে কি লাগে? উদ্ভিদের প্রথমে কি লাগে না, কার্বন ডাই অক্সাইড তো লাগেই। আর কি লাগে? তাদের বেড়ে উঠতে গেলে একটা ছোট্ট উদ্ভিদ, যখন ছোট উদ্ভিদ বলুন, ছোট্ট চারা গাছ যখন মাটিতে পুঁতলে, তাহলে তাদের তখন কি লাগে না, আলো, বাতাস, হ্যাঁ, আর কি লাগে, মাটির নিচ দিয়ে জল এবং খনিজ লবণ তাদের প্রয়োজন হয়। তবে একটা চারা গাছ কি হয়, বেড়ে ওঠে। তাহলে উদ্ভিদ দেহে তাহলে কি কাজ ঘটে না, তারা মাটি থেকে জল জল এবং খনিজ লবণ গ্রহণ করে এবং সেটা কোথায় পরিবহন করে, তার পাতায় পরিবহন করে। তারপরে আলটিমেটলি তারা কি হয় না, বেড়ে ওঠে। আচ্ছা, তারপরে দেখো, দেহের জলের বেশ কিছুটা অংশ বাষ্প আকারে বের করে দেওয়া। উদ্ভিদ দেহের যে জল থাকে, সেই জলের বেশ কিছুটা অংশ তারা বাষ্প আকারে বার করে দেয়। এটা একটা উদ্ভিদ দেহের কাজ। তাহলে তাদের কি কি কাজ? এটা না, দেহের জলের বেশ কিছুটা অংশ, সবটা নয় কিন্তু, বেশ কিছুটা অংশ বাষ্প আকারে বার করে দেয়। আর কি কাজ দেখো, ফুল, ফল ও বীজ তৈরি করে। উদ্ভিদ আস্তে আস্তে চারা গাছ দিয়ে আস্তে আস্তে বেড়ে ওঠে। বেড়ে উঠতে তাদের নির্দিষ্ট কিছু সময় লাগে এবং তারপরে সেই উদ্ভিদ ফুল তৈরি করে, ফুল থেকে ফল হয় এবং ফলের মধ্যে কি থাকে না, বীজ থাকে। সুতরাং তারা কি তৈরি করে না, ফুল, ফল ও বীজ তৈরি করে। সূর্যের আলো শোষণ করা ও খাদ্য তৈরি করা। উদ্ভিদ যে নিজেদের দেহে খাদ্য তৈরি করে, সেটা কোন প্রক্রিয়ায় না, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ নিজেদের দেহে খাদ্য তৈরি করে। তাহলে সেই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, সেখানে কি হয় না, সূর্যের আলো শোষণ করে। খাদ্য তৈরি করতে কি লাগে, সূর্যের আলো অবশ্যই লাগে। সেই জন্যই বলছে উদ্ভিদ সূর্যের আলো শোষণ করে এবং উদ্ভিদ নিজেদের দেহে কি করে না, খাদ্য তৈরি করে। তারপরে কি করে দেখো, খাদ্য সঞ্চয় ও পরিবহন করা। খাদ্য সঞ্চয় করে, সেই সেই সঞ্চিত খাদ্যকে কি বলে জানো কি? শর্করা বা স্টার্চ। উদ্ভিদ নিজেদের দেহে যে খাদ্য সঞ্চয় করে, সেটাকে স্টার্চ বা শর্করা বলা হয়। আর সেই যে খাদ্য সঞ্চয় করে এবং কি করে না, পরিবহন করে। খাদ্যগুলি সারা শরীরে উদ্ভিদ দেহে পরিবহনও করে। তাহলে উদ্ভিদ দেহে খাদ্য সঞ্চয়, উদ্ভিদ দেহ কি করে না, খাদ্য সঞ্চয় ও পরিবহন করে। সোজা হয়ে দাঁড়িয়ে থাকা। একটা উদ্ভিদ, একটা গাছ কি করে না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। যদি গাছটা পড়ে যায়, তাহলে সেই গাছটা কি আর বেঁচে থাকে না? বেঁচে থাকে না। তাহলে উদ্ভিদ দেহ আরো একটা কাজ কি না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকা। তাহলে বুঝতে পারলে, খুবই সোজা। প্রাণীদেহে যে যে কাজগুলো লক্ষণ হয় এবং যে প্রক্রিয়া হয়, এবং উদ্ভিদ দেহে যে যে কাজগুলো ঘটে, সেগুলো আমরা পড়লাম। এতটুকু অবধি যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়, আমাকে বলবে। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। চলো দেখো, এবার একটু আমরা জেনে নিই। প্রাণীদেহে নানা কাজ করতে পাকস্থলী, যকৃৎ, ফুসফুস, হৃৎপিণ্ড, বৃক্ক, মস্তিষ্কের মতো বিভিন্ন অঙ্গ ব্যবহৃত হয়। এগুলো কি বলতো? পাকস্থলী, যকৃৎ, ফুসফুস, এগুলো মানব দেহের একটা একটা কি অঙ্গ। তাহলে এই অঙ্গগুলো ব্যবহৃত হচ্ছে প্রাণীদের বিভিন্ন রকম কাজ করতে। পাকস্থলীর কাজ যেমন খাদ্য শোষণ, খাদ্য পরিপাকে সাহায্য করে, হ্যাঁ, যেমনি যকৃতের এক ধরনের কাজ আছে, ফুসফুসের কাজ আছে, হৃৎপিণ্ডের কাজ আছে। তাই তো, প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা কাজ আছে। উদ্ভিদ দেহে একইভাবে মূল, কাণ্ড ও পাতার মতো অঙ্গ ব্যবহৃত হয়। প্রাণীদেহে বিভিন্ন কাজ করতে যেমন পাকস্থলী, যকৃৎ, ফুসফুস, হৃৎপিণ্ড, বৃক্ক, মস্তিষ্কের মতো অঙ্গ ব্যবহৃত হয়, তেমনি উদ্ভিদ দেহে মূল, কাণ্ড ও পাতার মতো অঙ্গ ব্যবহৃত হয়।
প্রত্যেকটি অঙ্গ একাধিক কলা নিয়ে গঠিত। প্রত্যেকটি অঙ্গ তাহলে কি নিয়ে গঠিত হয়? সেটা প্রাণীদেহ হোক বা উদ্ভিদ দেহ হোক, প্রত্যেকটি অঙ্গ তাহলে কি নিয়ে গঠিত? না এক বা একাধিক কলা দ্বারা গঠিত। প্রত্যেকটি অঙ্গ একাধিক কলা দ্বারা গঠিত। আবার প্রত্যেকটি কলা আবার একই রকম কাজ করতে পারে, এরকম কোষের সমষ্টি মাত্র। তার প্রত্যেকটা কলা আবার কিছু কোষ সমষ্টি দ্বারা গঠিত। অর্থাৎ জীবদেহ গঠনের ধাপগুলি হলো, দেখো জীবদেহ গঠনের ধাপগুলি দেখো। প্রথম সবচেয়ে আমরা পড়েছিলাম কি? জীবদেহের ক্ষুদ্রতম এবং ক্ষুদ্রতম কার্যগত ও গঠনগত একক হলো কি? না কোষ। জীবদেহ গঠনের ক্ষুদ্রতম এবং কার্যগত ও গঠনগত একক কি? কোষ। আমাদের যে দেহ, আমাদের মানুষের দেহ বলো বা উদ্ভিদ দেহ বলো, প্রত্যেকটা দেহই কি দিয়ে গঠিত? না কোষ দ্বারা গঠিত। আমি যেমন ধরো একটা ধরো তোমরা যে বাড়িতে থাকো, সেই বাড়িটা যদি পাকা বাড়ি হয়, আমি মাটির বাড়ি ধরছি না, যদি পাকা বাড়ি হয় সেই পাকা বাড়িটা কি দিয়ে গঠিত হয়? না ইট দ্বারা গঠিত অসংখ্য। যদি সেই ইটগুলোকে একটা একটা কোষ হিসেবে ধরো, তেমনি মানব শরীরে এরকম বিভিন্ন কোষ দ্বারা মানব শরীরটাই গঠিত। যেমন একটা ঘর বিভিন্ন অসংখ্য ইট দ্বারা গঠিত, সেই আবার সেরকম একটা মানব দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত। সেই ইটকে যদি আমরা বলি সেই ঘরের ক্ষুদ্রতম একক, তাহলে আমরা কোষকেও বলবো মানবদেহের ক্ষুদ্রতম একক। ক্ষুদ্রতম গঠনগত, কারণ কোষ দিয়ে আমাদের মানব শরীর গঠন হচ্ছে, তাই গঠনগত এবং এই কোষের কাজের উপরেই আমাদের কি হয় না আমাদের মানব শরীর কাজ করে। কারণ আমাদের শরীরে বিভিন্ন ধরনের, আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম আমাদের শরীরে বিভিন্ন ধরনের কোষ রয়েছে, যেমন হচ্ছে তোমার পেশি কোষ, স্নায়ু কোষ, এই ধরনের বিভিন্ন ধরনের কোষ আছে। তাহলে সেই কোষের উপরে ডিপেন্ড করছে যে আমরা কিভাবে কাজ কাম করব, তাই তো? তাহলে দেখো, তাহলে এখানে আমরা কোষকে কি বলছি? কোষটা একদম প্রথম অংশ, যেখান দিয়ে কি হচ্ছে না আমাদের জীবদেহ গঠন হচ্ছে, সমগ্র জীবদেহ গঠন হচ্ছে। তাহলে কোষকে আমরা তাহলে ক্ষুদ্রতম এবং গঠনগত কার্যগত একক বলছি। কোষ থেকে শুরু হচ্ছে, এর পরে দেখো কয়েকটি কোষ গুচ্ছ বা অসংখ্য কোষ গুচ্ছ মিলে তৈরি হয় একটা কলা। তাহলে কোষের উপরে কি আছে? না কলা। কয়েকটি কোষ গুচ্ছ মিলে এই কোষ সমষ্টি মিলে গঠিত হচ্ছে কি? একটা কলা। এবার কয়েক গুচ্ছ কলা নিয়ে গঠিত হচ্ছে একটা অঙ্গ, যেমন চোখ, কান, নাক, মুখ, হাত, পা, এগুলো প্রত্যেকটা কি হচ্ছে না কয়েকটি কলা সমষ্টি। সেই কলা সমষ্টিকে আমরা কি বলছি? না অঙ্গ। আবার এই ধরনের বিভিন্ন অঙ্গ নিয়ে গঠিত হচ্ছে আবার অঙ্গতন্ত্র। তাহলে কোষের উপরে কে থাকলো? কলা, কারণ কোষ সমষ্টি নিয়ে তৈরি হচ্ছে কলা। কলার উপরে কি আসছে? না কয়েক কলা গুচ্ছ নিয়ে গঠিত হচ্ছে অঙ্গ। আবার কয়েক গুচ্ছ অঙ্গ বা অঙ্গ সমষ্টি নিয়ে গঠিত হয় একটা অঙ্গতন্ত্র, এবং এই সমস্ত অঙ্গতন্ত্র নিয়ে গঠিত হচ্ছে কি? না একটা জীবদেহ। তাহলে বুঝতে পারলে একটা জীবদেহ কিভাবে গঠিত হচ্ছে। প্রথমে তাহলে থাকছে কি? কোষ। কোষের পরে সেই কোষ সমষ্টি নিয়ে গঠিত হচ্ছে কলা। কলা সমষ্টি নিয়ে গঠিত হচ্ছে অঙ্গ। এবার কিছু অঙ্গ সমষ্টি নিয়ে গঠিত হয় অঙ্গতন্ত্র। আর এই অঙ্গতন্ত্র, বিভিন্ন অঙ্গতন্ত্র নিয়ে গঠিত হচ্ছে কি? না একটা জীবদেহ। বুঝতে পারলে? শোনো, দেখো এবার কাজ অনুযায়ী কোষের আকার ও আকৃতি যেমন বদলে যায়, তেমনি গঠনেরও পরিবর্তন ঘটে। এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম কি? না কাজ অনুযায়ী কোষের আকার ও আকৃতি যেমন বদলে যায়, তেমনি গঠনেরও পরিবর্তন ঘটে। তোমার শরীর যখন ধরো এখন যেমন আছে, তুমি মনে করলে যে না আমি অনেকটা মোটা হয়ে গেছি, এবার আমার জিমে যেতে হবে শরীর বানানোর জন্য, আমি আরো রোগা হব।
তাহলে তুমি এবার কন্টিনিউ জিম করলে, জিম করতে থাকলে 1 মাস পরে গিয়ে তোমার যে শরীরটা হবে আর এখন যে তোমার শরীরটা আছে সেটা নিশ্চয়ই এক হবে না। 1 মাস জিম করার পরে তোমার শরীরটা আরো অনেক ফিট এবং অনেক রোগা দেখাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এখন তোমার শরীরে যে কোষ রয়েছে বা সেই কোষের আকার যেমন রয়েছে 1 মাস পরে তোমার শরীরে সেই অংশের কোষের আকার নিশ্চয়ই একই হবে না এবং আকৃতিও চেঞ্জ হয়ে যাবে। সেটাই বলছে, কাজ অনুযায়ী কোষের আকার ও আকৃতি যেমন বদলে যায় তেমনি গঠনেরও পরিবর্তন ঘটে। প্রাণীদেহে যেসব কোষ শোষণ করে তাদের আকৃতি স্তম্ভাকার। আমরা একটু আগে পড়ছিলাম খাদ্য গ্রহণ, পরিপাক এবং শোষণ প্রত্যেকটা কাজের সঙ্গে বিভিন্ন ধরনের কোষ বর্তমান। তাই বলছে প্রাণীদেহের যেসব কোষ শোষণ করে তাদের আকৃতি স্তম্ভাকার, স্তম্ভের মতো হয়। আবার যারা ক্ষরণের কাজ করে তারা ঘনকাকার। আবার যেসব কোষ ক্ষরণের কাজ করে তাদের আকৃতি কি হয় না ঘনকাকার, ঘনকের মতো, কিউবের মতো হয়। আবার মুখগর্ভের ভিতরে যে কোষগুলি প্রতিরক্ষায় অংশগ্রহণ করে তারা আবার মাছের আঁশের মতো দেখতে হয়। মুখগর্ভের ভিতরে যে কোষগুলি প্রতিরক্ষায় অংশগ্রহণ করে তারা আবার কেমন দেখতে হয় না মাছের আঁশের মতো দেখতে হয়। তাহলে এখানে বিভিন্ন ধরনের কোষ আমাদের কার্য অনুযায়ী তাদের কি হয় না গঠন পরিবর্তিত হয়, সেটাই এখানে বলছে। এগুলো তোমরা জেনে রাখো। বিভিন্ন অঙ্গ যে কোষগুচ্ছ নিয়ে গঠিত হয় তারা গঠনগতভাবে এক বা আলাদা হলেও কার্যগতভাবে কিন্তু কি হয় না আলাদা হয়। ভালো করে বোঝো, বিভিন্ন অঙ্গ যে কোষগুচ্ছ নিয়ে গঠিত হয় তারা গঠনগতভাবে আলাদা হতে পারে কিন্তু তাদের প্রত্যেকের কাজ কিন্তু একই হয়। তাই তো যে প্রত্যেকটা কোষের হয়তো গঠনগত ভাবে তারা আলাদা কিন্তু তাদের কাজ কি হয় না একই হয়। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে দেখো কোষ মধ্যস্থ বিভিন্ন আন্তঃকোষীয় বস্তুর কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অবলম্বন, শোষণ, ক্ষরণ, সংকোচনশীলতা, উত্তেজিতা, চাপ ও টান সহ্য করা ইত্যাদি। তাহলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ রয়েছে এবং সেই বিভিন্ন ধরনের কাজের সঙ্গে জড়িত রয়েছে বিভিন্ন ধরনের কোষ। তাই তো আমরা যখন খুব উত্তেজিত হয়ে পড়ি আমাদের উত্তেজিতা হয়ে যাওয়ার পিছনে দায়ী রয়েছে সেই কোষ, বা উত্তেজিত হয়ে আমাদের পরবর্তী যে আমরা কাজ করি সেটার পিছনেও সেই ধরনের কোষ দায়ী রয়েছে। বা আমাদের শরীরে যদি কোনো ধরনের চাপ ও টান বিভিন্ন ধরনের, ধরো তোমাদের ওখানে শীতকালীন প্রতিযোগিতা হচ্ছে এবং সেই প্রতিযোগিতায় কি হয়েছে একটা নতুন খেলা যুক্ত করেছে, সেটা কি না দড়ি টানাটানি বা রশ্মি টানাটানি যেটাকে বলে। এটা এক ধরনের খেলা রয়েছে, সব জায়গায় হয় না। দড়ির একটা প্রান্তে থাকবে একটা টিম, দড়ির অপর প্রান্তে থাকে আর একটা টিম, আর মাঝখান দিয়ে একটা লাইন টেনে দেওয়া হয়। এবার বলে দেওয়া হয় যে যারা সেই মাঝখানের লাইনটা ক্রস করবে প্রথমে তারা হেরে যাবে এবং যারা যে টিমটা অন্য টিমকে মাঝখানের লাইনটা ক্রস করিয়ে দেবে তারা জিতে যাবে। এবার দেখো খেলা এবার স্টার্ট হলো, দুটো টিমই কি করছে না নিজেদের প্রাণপণ শক্তি দিয়ে চেষ্টা করছে যে জিতবে। সেই দড়ি ধরে খুব শক্ত করে টান দেয়। তাহলে সেই সময় আমাদের শরীর কি অনুভব করে, আমাদের শরীরের পেশিতে কি অনুভব হয়, টান অনুভব হয়। ভীষণ এক ধরনের চাপ এবং টান সহ্য করতে হয়। তাহলে এই সময়ে কোন কোষগুলো দায়িত্ব নেয় না হাতে যে পেশি রয়েছে, আমরা কি করি দড়িটা হাত দিয়ে টানছি, সুতরাং আমাদের হাতে যে পেশি রয়েছে সেই পেশি কোষগুলি এই ধরনের কাজের সঙ্গে জড়িত। সেইটাই এখানে বলছে যে কোষ মধ্যস্থ বিভিন্ন আন্তঃকোষীয় বস্তুর কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে প্রত্যেকটি কোষের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে তাদের কার্য অনুযায়ী। বুঝতে পারলে? আচ্ছা, দেখো জীবের বিবর্তনের সঙ্গে সঙ্গে কোষগুলির মধ্যে এইভাবে শ্রম বিভাজন ঘটায়
কাজের পার্থক্য ঘটে। যেমন কাজ সেই ধরনের কোষের আকার এবং তাদের গঠন হয়। এই ঘটনা ঘটার জন্য এক এক ধরনের কোষ সমষ্টির উৎপত্তি হয়েছে। তাহলে এই ধরনের ঘটনা ঘটার জন্য এক এক ধরনের কোষ সমষ্টি কি হয়েছে না উৎপত্তি হয়েছে। এই কোষ সমষ্টি বা কোষ গুচ্ছই কি না কলা। তাহলে এই কোষ সমষ্টি বা কোষ গুচ্ছ কি কি বললাম না কলা। একটু আগে আমরা দেখছিলাম কোষ সমষ্টি মিলে তৈরি হয় কি না কলা। দেখো উদ্ভিদ দেহে কোষের কাজের বিশেষত্ব কলার প্রকারভেদ দেখো। উদ্ভিদ দেহে দু ধরনের কলা রয়েছে, এক হচ্ছে ভাজক কলা আর একটা কি না স্থায়ী কলা। ভাজক কলার কাজ কি দেখো, নতুন অঙ্গ সৃষ্টি করা। ভাজক কলা দেখো প্রধানত থাকে একদম কাণ্ডের অগ্রভাগে। একটা ছোট গাছ যখন তুমি একটা ছোট চারা গাছ লাগালে, সেই চারা গাছটা কি হয় আস্তে আস্তে বড় হয়ে একটা উদ্ভিদে পরিণত হয়। তাহলে সেই যে বাড়তে থাকা সেটা শুরু হয় কোথা দিয়ে, একদম কাণ্ডের আগা দিয়ে, আমরা যেটা মুকুল বলি, একদম কাণ্ডের কোথা দিয়ে অগ্রভাগ দিয়ে। এই ভাজক কলা বেশি থাকে কোথায় না কাণ্ডের অগ্রভাগে, যেখানে কোষ বিভাজন নিয়মিত কোষ বিভাজন হয়। তাহলে ভাজক কলার কাজ কি নতুন অঙ্গ সৃষ্টি করা, মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা। মূলের অগ্রভাগে এবং কাণ্ডের অগ্রভাগে যেহেতু ভাজক কলা থাকে এবং এই ভাজক কলায় নিয়মিত কোষ বিভাজন হয়, সেই জন্য এর কাজ কি না মূল এবং কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা। আচ্ছা, নতুন পাতা, কাক্ষিক মুকুল ও শাখা উৎপন্ন করা। ভাজক কলা তাহলে দেখো পুরানো পাতা পড়ে যায় না, আবার পুরানো পাতার পাশ দিয়ে আবার একটা কি হয় নতুন মুকুল তৈরি হয়। এবার সেই নতুন মুকুল থেকে কি হয় না নতুন পাতা, কাক্ষিক মুকুল এবং শাখা প্রশাখা উৎপন্ন হয়। এই সমস্ত জায়গায় ভাজক কলা বর্তমান, কাণ্ডের অগ্রভাগে, মূলের অগ্রভাগে, হ্যাঁ, তোমার পাতার অগ্রভাগে বা পাতার যে বোটা থাকে সেই বোটার গোড়াতে, এই ধরনের বিভিন্ন জায়গায় কি থাকে না ভাজক কলা থাকে। এই ভাজক কলার কাজই হলো ওখানে কোষ বিভাজন ঘটিয়ে নতুন কাক্ষিক মুকুল বা শাখা প্রশাখা উৎপন্ন করা, ফুল উৎপন্ন করা, রক্ষণমূলক আবরণ গঠন করা, সংবহন কলা গঠন করা ইত্যাদি হলো কি ভাজক কলার কাজ। খুবই সোজা। আর স্থায়ী কলার কাজ কি দেখো, খাদ্য সংশ্লেষ, সঞ্চয় ও পরিবহন করা, জল সংবহন, এগুলো প্রত্যেকটা তো উদ্ভিদ দেহে ঘটে। তাহলে উদ্ভিদ দেহে স্থায়ী কলার কাজ কি না খাদ্য সংশ্লেষ করা, সঞ্চয় ও পরিবহন করা, জল সংবহন করা, ভারবহন ও দৃঢ়তা প্রদান করা, বর্জ্য পদার্থ সঞ্চয় করা, প্লবতা প্রদান করা, ফল ও বীজের বিস্তার করা, উদ্ভিদ অঙ্গের টান ও চাপ সহনশীলতা বৃদ্ধি করা, ক্ষত নিরাময় করা। বুঝতে পারলে একটা উদ্ভিদের যে বিভিন্ন ধরনের কাজ, একটা প্রাপ্তবয়স্ক উদ্ভিদ বলো, হ্যাঁ, সেই প্রাপ্তবয়স্ক উদ্ভিদের বিভিন্ন ধরনের কাজ হয়, যেমন খাদ্য সংশ্লেষ করতে হয়, খাদ্য সঞ্চয় পরিবহন করতে হয়। আর ভাজক কলাটা কি, ভাজক কলা হচ্ছে একটা উদ্ভিদের বর্ধনশীল যে কাজগুলো আছে, একটা উদ্ভিদের বেড়ে ওঠার সঙ্গে যে কাজগুলো জড়িত সেগুলোর জন্য দায়ী কোন কলা না ভাজক কলা। ভাজক কলার কাজ হচ্ছে নতুন অঙ্গ সৃষ্টি করা, মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা, নতুন পাতা, কাক্ষিক মুকুল ও শাখা উৎপন্ন করা, এগুলো। আর স্থায়ী কলা যেটা পার্মানেন্ট বা স্থায়ী কলা হিসেবে উদ্ভিদে রয়েছে, তাদের কাজ হচ্ছে খাদ্য সংশ্লেষ করা। এটা হচ্ছে তোমার খাদ্য, তোমার একটা গাছ যতদিন বেঁচে থাকবে তা ততদিন খাদ্য সংশ্লেষ করতে হবে এবং সঞ্চয় পরিবহন করতে হবে। এটা একটা পার্মানেন্ট কাজ, সেই কাজটা করে কি না স্থায়ী কলা। তাহলে বোঝা গেল ভাজক কলা এবং স্থায়ী কলার মধ্যে পার্থক্য এবং তাদের কাজ। এবার দেখো প্রাণীদেহে কোষের কাজের বিশেষত্ব কলার প্রকারভেদ। প্রাণীদেহে তাহলে কয় ধরনের কলা আছে, আবরণী কলা, যোগ কলা, স্নায়ু কলা, পেশী কলা। দেখো আবরণী কলা আমার দেহের বাইরে ও ভিতরে বিভিন্ন অঙ্গের মুক্ত তলের উপর প্রতিরক্ষামূলক আচ্ছাদন গঠন করা। আবরণী মানে কি, একটু ঢেকে রাখা বা তাকে বাইরের এর থেকে প্রতিরক্ষা করা, বাইরের পরিবেশ থেকে শোষণ করা, ক্ষরণ করা, অনুভূতি গ্রহণ করা, বিজাতীয় বস্তু বর্জ্য পদার্থ অপসারণ করা, বিভিন্ন ধরনের আঁশ, রোম, নখ, শিং ইত্যাদি কি না গঠন করা। এটা কাদের কাজ না আবরণী কলার কাজ। আমাদের বাইরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলোকে ঢেকে রাখা
এবং সেগুলোকে গঠন করার কাজ কি না আবরণী কলার। যোগ করার কাজ কি না ভার বহন গ্রহণ করা, এই ভার বহন করা, বিভিন্ন অঙ্গ ধারণ করা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা, প্রতিরক্ষা প্রদান করা, ফ্যাট সঞ্চয় করা ইত্যাদি। এগুলো তোমরা জেনে রাখো। এখান দিয়ে কোশ্চেন হয়তো আসবে না, কিন্তু এটা তোমাদের জেনে রাখা খুবই দরকার। তাপমাত্রা নিয়ন্ত্রণ করা ইত্যাদি কিসের কাজ না যোগ কলার কাজ। পেশি কলার কাজ দেখো অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটানো, গমনে সাহায্য করা। আর আমাদের শরীরের যে পেশি রয়েছে, বিভিন্ন অঙ্গে বিভিন্ন যে পেশি রয়েছে, তাদের আলাদা কাজ আছে। হাতের একটা আলাদা কাজ আছে, পায়ের আলাদা কাজ আছে। হ্যাঁ, তো বিভিন্ন পেশির বিভিন্ন রকমের কাজ থাকে। পিঠের পেশির এক ধরনের কাজ, পেটের পেশির এক ধরনের কাজ থাকে। আমরা কোনো কিছু বয়ে তুলতে গেলে, কোনো ভারী বস্তুকে তুলতে গেলে হাতের পেশি কাজ লাগে, পিঠের পেশির কাজের কি হয় দরকার হয়। হৃদস্পন্দন ও রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করা। তুমি যখন খুব জোরে দৌড়াচ্ছ, দৌড়ালে কি হয়, সেই হৃৎপিণ্ডের যে পেশি রয়েছে সেটা কি হয় না, অনেক হৃৎপিণ্ড অনেক জোরে স্পন্দিত হতে থাকে। তখন কি হয় না, রক্ত প্রবাহ, রক্তচাপ বেড়ে যায়। এই বিভিন্ন ধরনের কাজ হচ্ছে পেশিকলা দ্বারা নিয়ন্ত্রিত হয়। দৈহিক ভঙ্গির পরিবর্তন ঘটানো। আচ্ছা, স্নায়ুকলার কাজ দেখো সংবেদন গ্রহণ করা, উদ্দীপনা পরিবহন করা, দেহের বাইরের ও ভেতরের পরিবেশের মধ্যে কি না সমন্বয় সংবোধন করা। এগুলো হচ্ছে কিসের কাজ, স্নায়ুকলার কাজ। আমরা রেগে যাচ্ছি, আমরা কান্না করছি, এগুলো কি একটা একটা কি না সংবেদনশীলক কাজ। তো সেইগুলো কোন কলার মাধ্যমে ঘটছে না স্নায়ু কলার মাধ্যমে ঘটছে। তাহলে বুঝতে পেরেছো যে উদ্ভিদ দেহ কলার কাজ কি আর প্রাণী দেহ কলার কাজ কি। ভেরি গুড। এই অবধি যদি কারো কোনো বোঝার অসুবিধা হয় আমাকে বলতে পারো। আচ্ছা চলো, তাহলে ভেরি গুড, সবাই বুঝতে পেরেছো আশা করি। আজকে আমাদের ক্লাসটা আমরা এই অবধি রাখলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। চলো, গুড নাইট, টাটা।